আলাইকুম সবাইকে। প্রজেক্ট এইস এর আমাদের আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি ফারজানা রহমান দিনা। আজকে আমরা পড়ব আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যেটাকে কিনা আমরা প্রাণীবিজ্ঞান বলি। সেই প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? এই চ্যাপ্টারে আমাদের এই যে প্রাণী জগৎ হাজার হাজার প্রজাতি, হাজার হাজার প্রাণী, এত প্রাণী সম্পর্কে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাণী সম্পর্কে কি জানা সম্ভব? সেই প্রাণীর বৈশিষ্ট্য, সে কি খায়, তার দেহের গঠন কেমন, কোথায় থাকে, সম্ভব না। সো এই জন্য আমরা আমাদের এই বিশাল বড় প্রাণী জগৎটাকে কিছু ভাগে ভাগ করেছি। যেসব প্রাণীদের তাদের নিজেদের বৈশিষ্ট্য সেম, তাদেরকে আমরা একসাথে রেখেছি যেন তাদের বৈশিষ্ট্যগুলোকে স্টাডি করতে আমাদের ইজি হয়। সো এই পুরো বেসিকটাকে নিয়ে তোমার প্রাণীবিজ্ঞানে তোমার কি কি প্রাণী আছে, সেগুলোর কি কি বৈশিষ্ট্য, এই সব কিছু নিয়ে ওভারঅল আমরা ধারণা নিব এই চ্যাপ্টারে। তো আজকে আমরা কি পড়বো? আমাদের আজকের পড়ার মেইন টপিক হচ্ছে এই শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমরা যে প্রত্যেকটা প্রাণীকে তার বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করব, কিভাবে ভাগ করব, কিভাবে এই প্রাণীগুলোকে একটা ভাগে কেন একসাথে রাখা হলো, কেন অন্য প্রাণীটাকে আলাদাভাবে রাখা হলো। সো এই সব কিছু প্রশ্নের উত্তর আমরা পাবো এই চ্যাপ্টারে। সো আমরা শুরু করি আজকের ক্লাসটা। প্রথমেই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমরা যেহেতু প্রাণীবিজ্ঞান পড়ছি, আমাদেরকে প্রথমেই জানতে হবে এই প্রাণীবিজ্ঞানের জনককে। প্রাণীবিজ্ঞানের জনক, সো প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। কেন প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটলকেই বলা হয়, কেন অন্য কেউ হলো না? কারণ অনেক বিজ্ঞানীরই তো এখানে অবদান আছে। কারণ এই বিজ্ঞানী অ্যারিস্টটল, বা আমরা এটাকে দার্শনিক বলতে পারি, দার্শনিক অ্যারিস্টটল, অ্যাজ ইউ উইশ। সো এই অ্যারিস্টটলই সর্বপ্রথম প্রাণীবিজ্ঞানকে আলাদা একটা সাবজেক্ট হিসেবে বা আলাদা একটা শাখা হিসেবে যে পড়াশোনা করা যায়, এটা ইন্ট্রোডিউস করেছিলেন এই বিজ্ঞানী অ্যারিস্টটল। সো এই জন্য প্রাণীবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটল দেখলেন যে বিভিন্ন ধরনের জীবকে তাদের বৈশিষ্ট্যের উপরে ভাগ করে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমরা জানবো কি কি সেই বৈশিষ্ট্য, কিভাবে আমরা তাদেরকে ভাগ করছি, এই শ্রেণীবিন্যাসগুলোর ডিটেলস। ওকে, সো আমরা প্রথমেই আসি প্রাণী বৈচিত্র্য। তো প্রাণী বৈচিত্র্য জিনিসটা কি? আমাদের এই পৃথিবীতে হাজার হাজার প্রজাতির প্রাণী আছে। সেই প্রত্যেকটা প্রজাতিতে আবার এরকম হাজার হাজার রকমের জীব আছে। তো এই জীবগুলোকে আমরা কিভাবে ভাগ করব? প্রথম কথা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য হতে পারে, প্রজাতিগত বৈচিত্র্য হতে পারে, বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হতে পারে। প্রথমটাতে আমরা আগে আসি, জিনগত বৈচিত্র্য কি জিনিস? জিনগত বৈচিত্র্য হচ্ছে একই প্রজাতির বিভিন্ন প্রাণী। নর্মালি চিন্তা করে দেখো যে একটা সেম প্রজাতি, আমরা মানুষের কথাই ধরি, প্রত্যেকটা মানুষ সেম প্রজাতির হলেও প্রত্যেকের গঠন বৈচিত্র্য কিন্তু আলাদা আলাদা। আমরা সবাই দেখতে আলাদা, আমাদের কথা বলার ধরন আলাদা, আমাদের বডি স্ট্রাকচার আলাদা। তার মানে কি একটা প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে এই যে বৈচিত্র্যগুলো দেখা যাচ্ছে, এই যে ডিফারেন্সগুলো দেখা যাচ্ছে, এই যে এই বৈচিত্র্যটাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। কেন জিনগত বৈচিত্র্য আমরা বলছি এটাকে? কারণ এই বৈচিত্র্যটা নিয়ন্ত্রিত হয় আমাদের জিন দিয়ে। আমাদের বডি যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে যে জিন আছে, এই জিনের জন্য একই প্রজাতির হওয়া সত্ত্বেও প্রত্যেকটা মানুষ দেখতে আলাদা, প্রত্যেকটা মানুষের কথা বলা, তাদের স্বভাব চরিত্র সবকিছুই আলাদা হয়। এই জন্যই প্রজাতিটাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। এই বৈচিত্র্যটাকে আমরা বলবো। তো দেখো, একই প্রজাতির মধ্যে, একই প্রজাতির মধ্যে যদি একই কোনো জিনিসের মধ্যে হয়, তাহলে আমরা সেটাকে বলি ইন্ট্রা। একটু জানি এটা, হ্যাঁ। তো যেটা বলছিলাম, একই কোনো জিনিসের মধ্যে, এই একই সেম টাইপ অফ গ্রুপ এর মধ্যে যদি কোনো কিছু হয়, তাহলে সেটাকে বলে ইন্ট্রা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা অন্ত প্রজাতিক বৈচিত্র্য বলতে পারি। অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলতে পারি আমরা এটাকে। এই গেল জিনগত বৈচিত্র্য। তো খুবই সহজ, নামের মধ্যেই আছে। জিনের জন্য যে বৈচিত্র্য হয় একটা প্রজাতির মধ্যে, জিনের ভেরিয়েশনের জন্য যে বৈচিত্র্য আসে, সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। এবং এটা যেহেতু একই প্রজাতির অনেক জীবের মধ্যে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে কি বলছি?
অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আন্ত না, কিন্তু আন্ত মানে কি, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে যদি হয় তাহলে সেটা হচ্ছে আন্ত, আর একই জিনিসের মধ্যে যদি হয়, একই গ্রুপের মধ্যে যদি হয় তাহলে সেটা হচ্ছে অন্ত। তো এই জিনগত বৈচিত্র্যটা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। নাম থেকেই এগেইন আবার বোঝা যাচ্ছে এই যে বিভিন্ন জীবগুলোকে আমরা কিসে ভাগ করেছি, বিভিন্ন পর্বে ভাগ করেছি, সেখান থেকে বিভিন্ন গণ, শ্রেণী, বর্গ, গোত্র, প্রজাতি, অনেক কিছু আছে। তো এই যে প্রজাতি, প্রত্যেকটা প্রজাতির মধ্যে এখন একটা মানুষের যে বৈশিষ্ট্য, একটা পাখির বৈশিষ্ট্য তো মিলবে না, কারণ কি দুইটা আলাদা প্রজাতি, দুইটা আলাদা স্পিসিস। তাহলে এই যে একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা কি বলবো, প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে বলো, এইটা যদি ইন্ট্রা হয়, এইটা তাহলে কি হবে, এটা হবে হচ্ছে ইন্টার বা আন্ত। দুইটা প্রজাতির মধ্যে, এইটা একটা প্রজাতি এক, এইটা প্রজাতি দুই, দুইটার মধ্যে হচ্ছে ইন্টার বা, আমি যদি বাংলায় বলি এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। তাহলে ইন্ট্রা, ইন্টার আর অন্ত আন্ত, এই দুইটা বোঝা গেল। নেক্সট স্টেপ হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তু হচ্ছে কি, বাস্তু মানে একটা জিনিস বা একটা প্রাণী যেখানে থাকে, সেই জায়গাটাকে বলা হয় তার বাস্তু। কিছু কিছু প্রাণী থাকে যারা মরুভূমিতে থাকে। এখন অবশ্যই মরুভূমির একটা জীব আর আমাদের উত্তর মেরুর একটা জীব, দুইটা কিন্তু সেম হবে না। সেম প্রজাতির উদ্ভিদ বা প্রাণী যেটাই বলো না কেন, তারা কিন্তু এক জায়গার উদ্ভিদ, এক জায়গার প্রাণী অন্য জায়গায় সার্ভাইভ করতে পারবে না। তার মানে এই যে আমাদের ভূপ্রকৃতিগত যে এনভায়রনমেন্টটা আছে, এই এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে যে কোন প্রাণী কোথায় থাকবে। এখন একটা পুকুরের বায়ন যেরকম হবে বা পুকুরে যে ধরনের প্রাণী থাকবে, জঙ্গলে তো সেই ধরনের প্রাণী থাকবে না। তো এই যে বাসস্থানের উপর ভিত্তি করে আমরা যেভাবে ভাগ করতেছি, এই ভাগটাকে বলা হয় হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো আমরা কিসের উপরে ভাগ করলাম, নিজেরই প্রজাতি, প্রজাতি সেম, জিন আলাদা, সেই জন্য কি জিনগত বৈচিত্র্য। প্রজাতি আলাদা, তাহলে কি প্রজাতিগত বৈচিত্র্য। আর কি, জায়গা আলাদা, থাকার জায়গা আলাদা, তাহলে সেটা কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা হচ্ছে ব্রড হেডিং এ প্রাণী বৈচিত্র্যকে আমরা কিভাবে ভাগ করতে পারি সেটা। এখন আমরা আবার জানবো যে বিভিন্ন ধরনের প্রাণীকে আমরা কিভাবে শ্রেণীবিন্যাস করতে পারি। এখন এই যে আমি শ্রেণীবিন্যাস করব, নিশ্চয়ই আমাকে কোনো কিছুর বেসিসে শ্রেণীবিন্যাস করতে হবে। এখন কি কি বেসিসে শ্রেণীবিন্যাস করা যায় সেগুলো আমাদের সব এখানে লেখা আছে। কি কি আছে, দেহের আকার, সংগঠন, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণ স্তর, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, তল, সিলোম, সংবহনতন্ত্র, কঙ্কাল, নটকট, পশ্চিমনালী। হেডিং গুলো কেন দরকার, হেডিং গুলো দরকার এমসিকিউ এর জন্য। বহুপদী এমসিকিউ থাকতে পারে যে কোনটি শ্রেণীবিন্যাসের ভিত্তি নয়, তার মধ্যে তোমাকে এখান থেকে দুইটা দিল আর আরেকটা হয়তো অন্য কিছু দিল, তারপরে এখান থেকে তোমার বহুপদী কোশ্চেন আসতে পারে। আলাদা করে মুখস্থ করার খুব বেশি দরকার নেই, কারণ আমরা ডিটেলস পড়বোই ভেতরে। যে ডিটেলস গুলো যখন আমরা জেনে যাব, তখন আমাদের হেডলাইন গুলো অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমেই আমরা আসি দেহের আকার। দেহের আকার, এখন দেহের আকার, এটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি যে আকারের উপরে বেস করে প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আছে। এখন এই এই ডিফারেন্সটা আমি কিভাবে বের করব? একটা পাখির আকার ছোট, একটা মানুষের আকার তার থেকে বড়, আবার আমার থেকে একটা হাতির আকার বড়। তাহলে আমি কোনটাকে বেসলাইন ধরবো, যে আকারের ভিত্তিতে যে আমি ভাগ করতেছি, কিসের ভিত্তিতে করব? এটা করব খালি চোখে দেখা যায় কিনা। খালি চোখে দেখা যায় কি না। যদি কোনো প্রাণীকে খালি চোখে দেখা না যায়, তাকে আমরা কি দিয়ে দেখি? তাকে আমরা অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে দেখি। সো এটা হতে পারে আইদার মাইক্রোস্কোপিক বা হতে পারে ম্যাক্রোস্কোপিক। মানে মাইক্রোস্কোপিকটা হচ্ছে আণুবীক্ষণিক, যে ধরনের প্রাণীগুলোকে আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে শুধুমাত্র দেখতে পাই, আমরা বাইরে থেকে এগুলো খালি চোখে দেখতে পাই না। তাহলে কি হতে পারে, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হতে পারে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো সবই হচ্ছে মাইক্রোস্কোপিক। শৈবাল হতে পারে। আর যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই, এনিথিং, সেটা হতে পারে একটা বিড়াল, কুকুর, পাখি, মাছ, সে সব কিছুই হচ্ছে ম্যাক্রোস্কোপিক। এটা হচ্ছে খুবই ব্রড একটা শ্রেণীবিন্যাস,
যেখানে আমরা শুধুমাত্র খালি চোখে দেখার এবং না দেখার ভিত্তিতে এটাকে ভাগ করেছি। খুবই সহজ, এখানে আলাদা তেমন কিছু নাই, জাস্ট হেডলাইনে আমাকে বলে দিচ্ছে যে এখানে আমরা কিসের ভিত্তিতে ভাগ করছি। নেক্সট স্টেপ হচ্ছে সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রা কি জিনিস? সংগঠন, তোমার নিজের দেহের গঠনের কথা চিন্তা করো। আমি যদি খুবই অণুবীক্ষণিক গঠনের কথা বলি, তাহলে আমার দেহ তোমার দেহ কি দিয়ে গঠিত? আমাদের গঠনের একক হচ্ছে কোষ, রাইট? আমার দেহ হচ্ছে কোষ দিয়ে গঠিত। তুমি আগে একটা মানুষের কথাই চিন্তা করো, আমরা নিজেদেরটা দিয়েই আগে বুঝি। কোষ, সেই কোষ মিলে তোমার শরীরে কি তৈরি করেছে? তোমার শরীরে টিস্যু তৈরি করেছে। এই টিস্যুগুলো মিলে মিলে আবার কি তৈরি হয়? তোমার শরীরের বিভিন্ন অঙ্গ তৈরি হয়, রাইট? এই অঙ্গগুলো থেকে আবার কি তৈরি হয়? বিভিন্ন তন্ত্র তৈরি হয়। তো আমরা যদি মানুষকে সবচেয়ে উন্নত প্রাণী হিসেবে বিবেচনা করি, তাহলে কোষ, কোষ থেকে তার শরীরে তৈরি হচ্ছে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র। এইটা হচ্ছে তাহলে একটা প্রাণীর সংগঠন ক্রমমাত্রা। বাট যেগুলো আরো নিম্ন শ্রেণীর জীব, আমরা যদি একদম নিচে যাই, একদম পরিফেরা থেকে শুরু করি, তোমরা এই ক্লাসিফিকেশন গুলো পড়বা, এরপরে তোমাদেরকে এগুলো পড়ানো হবে। একদমই নিম্ন শ্রেণীর পরিফেরা, নিডারিয়া, এদের কি আমাদের মতো উন্নত তন্ত্র, অঙ্গ, টিস্যু এগুলো থাকবে? থাকবে না। এটাই হচ্ছে আমাদের কমন সেন্স, যে আমরা যে উন্নত, আমাদের থেকে নিম্নতর জীবগুলো আমাদের থেকে অনুন্নত হবে, মানে কি আমাদের থেকে অনুন্নত বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকবে। তো কি কি এরকম বৈশিষ্ট্য তাহলে থাকতে পারে? আমরা অলরেডি লিখে ফেলেছি সংগঠন ক্রমমাত্রাতে কিভাবে ভাগ করা হয়, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। তো দেখো কি পড়লাম আমরা। আমরা একদম ছোট থেকে আসি। কি হতে পারে? এমন হতে পারে যে একটা জীব, তার শুধুমাত্র কিছু কোষ আছে, এই কিছু কোষ মিলে তার শরীরে সব কাজ করতেছে, তার শ্বসন, সংবহন, খাদ্য পরিপাক, সব যত কাজ আছে। আমাদের তো এটার জন্য কি আলাদা আলাদা তন্ত্র আছে, শ্বসন তন্ত্র আছে, সংবহন তন্ত্র আছে, পরিপাক তন্ত্র আছে। ও শরীরে সেসব কিছু নেই, তার শরীরে জাস্ট কিছু কোষ আছে, এই কোষগুলোই তার শরীরে সব কাজ করছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা। সেকেন্ড হচ্ছে কি কোষ টিস্যু। এটাতে একটু উন্নত তার থেকে। কোষ আছে, সে কিছু কোষগুলো মিলে টিস্যু তৈরি করতে পেরেছে। টিস্যু মানে কি? একই ধরনের কোষগুলো মিলে যখন একটা সিঙ্গেল কাজ করে, তখন আমরা সেই কোষগুলোকে বলি হচ্ছে টিস্যু। তার মানে কোষীয়র থেকে একটু উন্নত কোষগুলো মিলে টিস্যু ফর্ম করতে পেরেছে। আমরা যদি আরো উন্নত জীবে আসি, তাহলে কি হবে? টিস্যু অঙ্গ, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করতে পেরেছে। তার থেকে আরেকটু উন্নত কি? অঙ্গ মিলে তন্ত্র তৈরি করতে পেরেছে। তাহলে জিনিসটা সিরিয়ালি খুব ইজি না? তুমি নিজের শরীরের কথা চিন্তা করো। কোষ, কোষ থেকে হয় টিস্যু, টিস্যু থেকে হয় অঙ্গ, অঙ্গ মিলে তৈরি করে হচ্ছে বিভিন্ন তন্ত্র। তাহলে যেটা সবচাইতে নিচে, আমাদের শ্রেণীবিন্যাসের সবচাইতে নিচে, শ্রেণীবিন্যাসের ক্রমটা তোমরা পড়বা। এখন তোমাদেরকে উদাহরণগুলো বলে রাখি, সিরিয়ালে ক্লাসগুলো করলে তোমাদের জন্য আর ইজি হবে জিনিসটা। তাহলে কোষীয় কোনটা হবে? সবার শুরুতে হচ্ছে পরিফেরা। তাহলে ফার্স্ট যেটা, তাহলে ফার্স্টটাতে শুধুমাত্র কোষই থাকবে। পরিফেরা থেকে একটু উন্নত কি? পরিফেরা থেকে একটু উন্নত হচ্ছে নিডারিয়া। নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু। নিডারিয়া থেকে আরেকটু উন্নত আমরা কি পড়েছি? প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস, তাহলে প্লাটিহেলমিনথেস কি? টিস্যু অঙ্গ। এরপরে নেক্সট কি? নেমাটোডা। নেমাটোডার পরে আরো অনেক কিছু আছে, মালাস্কা আছে, আর্থ্রোপোডা আছে, একাইনোডার্মাটা আছে। তাহলে কি হবে? নেমাটোডা থেকে পরের সবগুলো কর্ডাটা পর্যন্ত, মানে কি এই মানুষ পর্যন্ত সবকিছুরই অঙ্গতন্ত্রই হবে, কারণ এর থেকে বেশি উন্নত হওয়ার তো কোনো সুযোগ নাই। সবচাইতে বেশি উন্নত এইটাই। তাহলে সিরিয়ালি আসবে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, বাকি সবগুলো হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা। ক্লিয়ার? সো তোমাদের কাজ থাকবে, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে, আমি জিনিসটা ভাবে লিখে দিলাম, তোমরা তোমাদের নিজেদের সুবিধার জন্য একটা ছক বানাবা। ছকটা কিরকম হবে আমি ওদেরকে একটু দেখাই দেই। এই ছকটা আমি তোমাদের দিতে পারতাম, বাট আমি আসলে চাচ্ছি তোমরা প্র্যাকটিস করো। নিজেরা যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি লিখবা, পড়বা, তোমাদের জন্য তত ভালো। এই যে এরকম একটা ছক হবে। ছকে কি? ছকটা একদমই ছোট। এখানে জাস্ট লিখবা ক্রমমাত্রা, এখানে লিখবা যে কোন পর্ব সেইটা। তাহলে ক্রমমাত্রা কয়টা আছে? 4টা আছে। এরকম 4টা দাগ দিলা। প্রথমে কি থাকলো? প্রথমে হচ্ছে কোষীয়, তারপরে কোষ, টিস্যু। কোনটার উদাহরণ কি? এটার উদাহরণ কি? পরিফেরা।
এইটা করলে কি হবে, এটা করলে তোমার ইনফরমেশন গুলো এক জায়গায় গ্যাদার করা থাকবে, তোমাকে একটা বইয়ের পুরো পেজ পড়তে হবে না, পরীক্ষার আগের রাতে বইয়ের পুরো পেজ দেখার তোমার কোনো দরকার নেই, তুমি জাস্ট এইটুকু কাগজ ওখানে লাগাই রাখবা, তুমি জাস্ট ওইটুকু দেখবা, সো রিভিশন করা অনেক ইজি হবে। ঠিক আছে, তো এরকম আমি এইটুকু দেখাই দিলাম তোমাদেরকে, তোমাদের কাজ হচ্ছে এটা কমপ্লিট করা। ওকে, নেক্সট স্টেপ, জীবন পদ্ধতি। জীবন পদ্ধতি হচ্ছে কি, একটা মানুষ, আমরা সবসময় মানুষ দিয়ে দিব কারণ মানুষটা আমাদের কাছে ফ্যামিলিয়ার। কিভাবে চলে, আমরা আমাদের জীবন পদ্ধতিতে অবশ্যই একজনের কাছে সাহায্য নিই, একজনের উপকার করি, একজন অপকার করি। মাঝে মাঝে কেউ কেউ থাকে কিরকম যে তার কাউকে দরকার নাই, সে নিজের মতো চলে। সো প্রাণী, এই প্রাণী জগতে সবকিছু আসলে এইভাবেই চলে। আমরা যদি দেখি যে জীবন পদ্ধতির উপরে ভিত্তি করে আমরা কিভাবে ভাগ করি, এটা ইংলিশ টার্মিনোলজি গুলো আমি একটু তোমাদেরকে লিখে দেই কারণ এটা লাগবে। ইংলিশ টার্মিনোলজি গুলো পড়তে পারলে ভালো। মুক্তজীবী মানে হচ্ছে কি ফ্রি লিভিং, এটা আমরা বুঝতেই পারছি, নামের মধ্যেই আছে কি যে সে নিজে নিজের মতো করে বেঁচে থাকতে পারে, তার বেঁচে থাকার জন্য কারোর সাহায্যের দরকার হয় না। এটা আমি এমন বলছি না যে তুমি একটা মানুষ, তুমি সোসাইটিতে একজনের সাহায্য নিচ্ছ, আরেকজনের সাহায্য নিচ্ছ, এরকম না। বেঁচে থাকার জন্য, নিজের জীবন যাপন করার জন্য সে অন্য কোনো প্রাণীর উপরে ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট না কোন সেন্সে, সে কারো থেকে উপকার নেয় না, কারো অপকারও করে না। এগুলো হচ্ছে মুক্তজীবী। যেমন কি আমরা বলতে পারি পাখি হচ্ছে মুক্তজীবী, মাছ হচ্ছে মুক্তজীবী, মানুষ হচ্ছে মুক্তজীবী। তো উন্নত যত প্রাণীগুলো আছে, এই উন্নতর দিকে যারা যাবে তারা হচ্ছে সবাই মুক্তজীবী। তো এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে পরজীবী। পরজীবীর ইংলিশ হচ্ছে প্যারাসাইট। আমি তোমাদের একটু ক্রাইটেরিয়াটা লিখে দিই যে এই তিনটাই হচ্ছে একটা আরেকটার উপরে ডিপেন্ড করে। এটা তো গেল মুক্তজীবী, যে সে কারোর উপরে ডিপেন্ড করবে না, তার মানে কি বাকি তিনটা কোনো না কোনো জীবের উপরে ডিপেন্ড করে বেঁচে থাকার জন্য। এখন এই ডিপেন্ডেন্সিটা কেমন, সে আইদার উপকার করবে বা অপকার করবে, বা সে উপকার অপকার কোনোটাই করবে না। প্যারাসাইট কি করে, প্যারাসাইট হচ্ছে তার বেঁচে থাকার জন্য অন্য একটা দেহের প্রয়োজন হয়, অন্য কোনো দেহ ছাড়া সে বেঁচে থাকতে পারে না, সে অন্য দেহের সাহায্য নেয়, প্লাস সেটার অপকার করে। কোন সেন্সে অপকার করে, সে তার থেকে পুষ্টি নিয়ে নিতে পারে, রক্ত নিয়ে নিতে পারে, তার কোনো রোগ করতে পারে তার শরীরে, বাট বেঁচে থাকার জন্য তাকে ওই পোষক দেহ অবশ্যই দরকার। এইটাকে, এটা হচ্ছে পরজীবী। যেমন কি আমাদের বডিতে বিভিন্ন, তোমরা পড়বা এরপরে যখন আমরা হেলমিনথিস পড়বো তখন তোমরা পড়বা যে যকৃত কৃমি, ধরো যকৃৎ কৃমি, এই যকৃৎ কৃমি কিন্তু হিউম্যান বডির বাইরে বাঁচতে পারবে না, বা হচ্ছে তার একটা পোষক দেহ লাগবে যেই দেহের ভিতরে এটা বেঁচে থাকে। এই দেহ ছাড়া ও কিন্তু বাঁচবে না, বাট ও যতক্ষণ ওই দেহে থাকবে ওই দেহে ক্ষতি করতে থাকবে। তো এই ধরনের জীবন পদ্ধতিটাকে আমরা বলি পরজীবী। ঠিক আছে, মিথজীবী। মিথজীবী হচ্ছে সিম্বায়োসিস। সিম্বায়োসিস এটা কি করে, এটার যে দুইটা জীব থাকে এই জীবন পদ্ধতিতে, সেই দুইটা জীবই একটা আরেকটার উপকার করে। মানে তারা একসাথে আছে, তারা ভালো মতো থাকতেছে, একজন আরেকজনের উপকার করছে, কেউ কারো ক্ষতি করছে না, তাহলে কি উপকার করছে মিথজীবীতে। সিম্বায়োসিস, এটার উদাহরণ কি, একটা খুবই কমন উদাহরণ আছে, তোমরা পরের চ্যাপ্টারেও যে পড়বা, যে ক্লোরোহাইড্রা। ক্লোরোহাইড্রা আর কি, ক্লোরোহাইড্রার সাথে জুওক্লোরেলা। এই ক্লোরোহাইড্রা হচ্ছে একটা নিডারিয়া পর্বের প্রাণী, আর জুওক্লোরেলা হচ্ছে একটা শৈবাল। একটা আরেকটার সাথে থাকে, একটা আলাদা করলে তারা বাঁচতে পারে না, তারা একটার সাথে থাকে, একজনের উপকার নিয়ে আরেকজন বাঁচে। কি উপকার, কে কাকে কি দেয়, কিভাবে তারা বেঁচে থাকে, এগুলো আমরা চ্যাপ্টার 2 যখন পড়বো নিডারিয়া তখন আমরা এটা ডিটেলস জানবো। সো মিথজীবীর কনসেপ্টটা তো বোঝা গেছে, তাহলে কি হলো, প্রথমে একটা মুক্তজীবী, সে তার কিচ্ছু দরকার নেই, সে নিজের মতো করে বেঁচে থাকতে পারে। নেক্সটটা পরজীবী, বেঁচে থাকার জন্য অবশ্যই একটা পোষক দেহ দরকার তার, তারপরে কি, এবং সে ওই পোষক দেহের অপকার করবে। মোস্ট ইম্পর্টেন্টলি মিথজীবী কি, অবশ্যই এখানেও তার একটা দেহ দরকার, বা দুইজনকে একটা জীবন পদ্ধতিতে একসাথে থাকতে হবে, একজন আরেকজনের উপকার করবে। তাহলে সহজীবী কি করবে, আচ্ছা আমি এটা মুছে দিই একটু।
সহজীবী, সহজীবী হচ্ছে কমেন্সাল। কমেন্সাল, এই কমেন্সাল কি করে, এখানেও এই কমেন্সাল জীবের অন্য একটা পোষক দেহ প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। সে তার উপকার করতে পারুক বা না পারুক আমার এটা দেখার বিষয় না, সে উপকার করতেছে, করতেও পারে নাও করতে পারে, বাট এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সে কোনো অপকার করে না। এটা কি করতেও পারে নাও করতে পারে, উপকারের বিষয়ে আমার উপকার হলে তো ভালো, না হলেও কোনো সমস্যা নাই, বাট অপকার করা যাবে না। তো এই যে অপকার যে করে না, এই সহাবস্থানটাকে আমরা বলি সহজীবী বা কমেন্সাল, কমেন্সালিজম। সহাবস্থানটাকে বলা হয় কমেন্সালিজম, যেই জীবগুলো থাকে তাদেরকে বলা হয় কমেন্সাল বা সহজীবী। সো অনেক সময় তোমাদের অনেক জায়গাতে এমসিকিউতে এই ধরনের ইংলিশ টার্মিনোলজিগুলো দিয়ে দেয়, তোমরা দেখবা বইয়ে কিন্তু প্রত্যেকটা বাংলা লেখার পাশাপাশি ব্র্যাকেটে ইংলিশ লেখাটা থাকে, তোমরা অনেক সময় এই জিনিসগুলো স্কিপ করে যাও। সব হয়তো আমাদের দরকার নেই, বাট ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস দরকার, সেটা আমি তোমাদের এখানে বলে দিলাম। সো জীবন পদ্ধতি, তার মানে আমাদের কাছে আশা করছি জীবন পদ্ধতিটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আসি ক্লিভেজ। তো ক্লিভেজ আবার হচ্ছে ইংলিশ, এটা আবার বাংলাটা জানতে হবে। ক্লিভেজের বাংলা হচ্ছে সম্ভেদ। প্রথমে আমরা যখন ক্লিভেজের উপরে ভিত্তি করে শ্রেণীবিন্যাস করব, তার আগে আমাদেরকে জানতে হবে যে ক্লিভেজ জিনিসটা কি। ক্লিভেজ জিনিসটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে একটা জাইগোট, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট মিলে কি হলো, একটা জাইগোট ফর্মেশন হলো। এটা কি জাইগোট। এই জাইগোটের কি অবশ্যই বিভাজন হবে, এটা জাইগোটের নিউক্লিয়াস, হোয়াটএভার, ভেতরে আরো জিনিসপত্র আছে। এই জাইগোটের বিভাজন হয়ে হয়েই তো একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হবে, তাই না? তাহলে এই জাইগোটের যে বিভাজন হচ্ছে, এই যে প্রথমে একটা থেকে কি দুইটা হলো, সেই দুইটা থেকে আবার এক দুই তিন চারটা হলো, এই যে বিভাজন, এই বিভাজনটাকে বলা হয় হচ্ছে ক্লিভেজ। তাহলে কি জাইগোটের বিভাজনকে আমরা বলি ক্লিভেজ। খুব ইজিলি যদি আমরা বলতে চাই তাহলে বিষয়টা এরকম। এখন এই যে ক্লিভেজ হচ্ছে, এই ক্লিভেজটা কোন তলে হচ্ছে, বিভাজন তল, কি বিভাজন তল। এই বিভাজন তলের উপরে ডিপেন্ড করে ক্লিভেজ হচ্ছে তিন প্রকার, অরীয়, দ্বিপার্শ্বীয়, সর্পিল, তিন রকমের হতে পারে। অরীয় ক্লিভেজ কি, অরীয় ক্লিভেজ হচ্ছে এই যে সাপোজ এটা একটা জাইগোট, এই জাইগোটটার এমন ভাবে বিভাজন হবে যেটা কোষগুলো অরীয় ভাবে বিন্যস্ত থাকবে। এখন অরীয় ভাবে বিন্যস্ত থাকা মানে কি, এই যে একটা সেন্টারে থাকবে, এইটার চারপাশে এরা এরকম ক্রমান্বয়ে বিন্যস্ত থাকবে, একটা প্যাটার্ন থাকবে এটার মধ্যে। এইভাবে ক্রমান্বয়ে যদি এরা বিন্যস্ত থাকে, একটা কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে, দেখো একটা কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে ক্রমান্বয়ে এরা হচ্ছে বিন্যস্ত আছে, তাহলে এই টাইপটাকে আমরা বলি হচ্ছে অরীয়, অরীয় ক্লিভেজ। উদাহরণে পরে আসছি, আগে আমরা বলি যে কোনটা কি জিনিস। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট হচ্ছে কি দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয়তে কিরকম হয়, সাপোজ এটা হচ্ছে সেম আমাদের জাইগোট, জাইগোট থেকে এই যে একটা তলের সাপেক্ষে দুইটা পাশে বিভাজন হবে, সিমেট্রিক্যাল দুই পাশে। তাহলে কি এই পাশ আর এই পাশ সেম দেখতে মনে হচ্ছে না, তাহলে এইরকম সিমেট্রিক্যালি দুই পাশে যদি বিভাজন হয় তাহলে আমরা সেটাকে বলবো দ্বিপার্শ্বীয়। নামের মধ্যে আছে দেখো দ্বিপার্শ্বীয়, দ্বি মানে কি দুই পাশে, একটা তলের সাপেক্ষে দুই পাশে, এটা কিন্তু চার পাশে বিভাজন হচ্ছে না। অরীয়তে যেরকম কি হচ্ছিল, চার পাশে বিভাজন হচ্ছিল, এইখানে জাস্ট দুই পাশে সমান সমান ভাবে বিভাজন হচ্ছে, ঠিক আছে? তাহলে এরপরে সর্পিল, সর্পিল বিভাজনটা কিরকম হয়, সর্পিলও প্রথমে এটা অরীয়ভাবে বিভাজন শুরু হয়, তারপরে এইটা একটা, যদি বাংলা আমি খুব ইজিলি বলি যে একটা প্যাচ খায়, উল্টা হয়, উল্টা হয়ে সর্পিল একটা আকার ধারণ করে। এটা 2D তে আসলে দেখে বোঝানো একটু টাফ, তো আমি ট্রাই করি। সো এই জিনিসটা এরকম ধরো আসলো, এরকম অরীয় ক্লিভেজের মতো ক্লিভেজ হচ্ছে, হইতে হইতে এটা এরকম সর্পিল আকার ধারণ করে। তো বেসিক্যালি অ্যানিমাল পোল, ভেজিটাল পোল এটা উল্টায় যায়। এখন অ্যানিমাল পোল, ভেজিটাল পোল তাহলে কি জিনিস, অ্যানিমাল পোল হচ্ছে
যেই পাশে নিউক্লিয়াস থাকে সেটাকে বলে অ্যানিমাল পোল। একটা কুসুমের বা হচ্ছে একটা ডিম্বর যেই পাশে নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে অ্যানিমাল পোল, আর যেই পাশে কুসুম থাকে সেটা হচ্ছে ভেজিটাল পোল। তাহলে কি এই দুইটা পোল জাস্ট চেঞ্জ হয়ে যায়, উল্টা হয়ে যায়, এই জন্য আমরা এটাকে বলি কি সর্পিল। এই গেল তিনটা, কোনটা কি কোথায় কি হয়। এর থেকেও বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এগুলোর উদাহরণ, কোনটার উদাহরণ কি। সো মনে রাখবা অরিও ও এর সাথে মিল রেখে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাতে হয় হচ্ছে অরিও ক্লিভেজ। অরিও আর্থ্রো, সবাই 3-4 বার করে এটা বলবা যে অরিও আর্থ্রো, এখানে কি হয়, এখানে হয় অরিও ক্লিভেজ আর্থ্রোপোডাতে। সর্পিল কোথায় হয়, সর্পিল 5-6, সর্পিল 5-6। এখন 5-6 কি জিনিস তোমাদের অনেকের এখন বুঝতে একটু কষ্ট হইতে পারে, বাট এটা যখন আমরা পরের ক্লাসে আমরা যখন শ্রেণীবিন্যাসের ধাপগুলো পড়বো, মেজর পর্ব পড়বো, মেজর পর্বের মধ্যেই তোমরা এটা পাবা। সেটা কি 5 নাম্বার মেজর পর্ব আর 6 নাম্বার মেজর পর্ব। 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে অ্যানেলিডা, এরপরে হচ্ছে মলাস্কা। তাহলে এই দুইটা হচ্ছে সর্পিল, বাকি যা যা আছে বাকি সব দ্বিপার্শ্বীয়। তাহলে আমরা মনে রাখবো এরকম দুইটা অপশনে, এই দুইটার বাইরে যেটাই থাকবে সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হয়। অরিও আর্থ্রোপোডাতে, আর সর্পিল হয় হচ্ছে অ্যানেলিডা, মলাস্কা। ওকে, আচ্ছা, তো আমাদের পরের টপিক হচ্ছে কি ভ্রূণস্তর। তাহলে এখানে আমরা শুরুতে জানবো যে ভ্রূণস্তর কি জিনিস। বেসিক্যালি এটা ক্লিভেজ থেকে কন্টিনিউয়েশন হয়ে ভ্রূণস্তরগুলো তৈরি হবে। তো আমরা কি পড়লাম আগে স্লাইডে, এটা হচ্ছে একটা জাইগোট, জাইগোট থেকে এরকম ক্লিভেজ হলো, অনেকগুলো বিভাজন হলো, সাপোজ এরকম অনেকগুলো বিভাজন হয়ে এটাকে একটা বলের মতো আকৃতি তৈরি করবে, এটাকে একটা বলের মতো। তো এইটার নাম হচ্ছে কি মরুলা। এই টপিকগুলো তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, যারা প্রথমবার পড়ছো সমস্যা নাই, এখন ডিটেলস লাগবে না, এই ডিটেলসগুলো আমরা প্রাণীবিজ্ঞানে আবার পড়বো। তো এখন শুধু তোমাদেরকে এই ভ্রূণস্তর জিনিসটা কি এটা বোঝানোর জন্য আমি এগুলো বলছি, ডিটেলস আমরা পরে আবার আসবো। সো ভয় পাওয়ার কিছু নাই। মরুলা, মরুলার পরে কি হবে, মরুলার পরে হবে হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলা হচ্ছে কি এইভাবে কোষগুলো সাজানো থাকে একটা স্তরে, ভেতরে ফাঁকা রেখে এটা সাজানো থাকে, এই স্তরটা, এই পর্যায়টাকে আমরা কি বলি, ব্লাস্টুলা। এই ব্লাস্টুলার পরের স্তরটা হচ্ছে গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলা স্তরে মেইনলি ভ্রূণ স্তর তৈরি হয়। এখন স্তর কি হতে পারে, স্তর হতে পারে, এখানে তো একটা, ব্লাস্টুলাতে তো একটা হয়েই গেল, তাহলে গ্যাস্ট্রুলাতে আইদার 2টা হবে অর 3টা হবে, রাইট। তাহলে জিনিসটা কিভাবে সাজানো থাকতে পারে আমি যদি একটু দেখাই তোমাদেরকে। তো ব্লাস্টুলাতে ছিল এমন একটা স্তরের কোষ, এটা হতে পারে দ্বিস্তর বা হতে পারে ত্রিস্তর। দ্বিস্তর হলে জিনিসটা দেখতে কিরকম হবে, বাইরে একটা কোষের লেয়ার, সাপোজ এখানে অনেকগুলো কোষ আছে, পুরোটা রাখাচ্ছি না, এটা হচ্ছে বাইরের একটা কোষের লেয়ার, আর এটা হচ্ছে ভিতরের আরেকটা লেয়ার। সেরকম 2টা লেয়ারে ভাগ হয়ে যাবে। তাহলে স্তর কি 2টা না, তাহলে 2টা স্তর যদি হয় তাহলে সেই প্রাণীটাকে আমরা বলবো দ্বিস্তরী। সেম এখন এইটার মধ্যে এই জিনিসটা এভাবেই হলো, এরকম একটা স্তর হলো, এগুলো অনেকগুলো কোষ, এর মধ্যে কোষগুলো মিলে মিলে একটা স্তর তৈরি করলো, ভেতরে আরেকটা স্তর হলো, এখানেও অনেকগুলো কোষ, এবং এই দুইটার মধ্যেখানে মাঝামাঝি এই জায়গাতে, এই যে মাঝের ফাঁকা জায়গাটা আছে না, এই মাঝের ফাঁকা জায়গাতেও যদি কোষ থাকে, এটাও কোষ দিয়ে পূর্ণ আছে। তার মানে কি, এটা 1 নাম্বার স্তর, 2 নাম্বার, এটা 3 নাম্বার, তো এটা কি হয়ে গেল ত্রিস্তরী। তাহলে গ্যাস্ট্রুলা দশায় এই যে বিভিন্ন স্তরে ভাগ হচ্ছে সেটা আইদার কি দ্বিস্তরী বা ত্রিস্তরী। তাহলে ভ্রূণ স্তরের উপরে ভিত্তি করে প্রাণীকে 2ভাবে ভাগ করা যায়, প্রাণী হতে পারে দ্বিস্তরী বা ত্রিস্তরী। কিভাবে হচ্ছে বোঝা গেছে, বিষয়টা ক্লিয়ার সবার কাছে। এবার আমরা একটু ডিটেলসে আসি যে দ্বিস্তরী প্রাণীর ডিটেলস। সেখানে তোমরা একটা কোশ্চেন তোমাদের মনের মধ্যে আসতেই পারে, যাপু এখানে দেখেন
বাইরের স্তর আর ভেতরের স্তর দুইটার মধ্যে এটা তো ফাঁকা একটা জায়গা বলে মনে হচ্ছে। তাহলে দুইটা স্তর কি আলাদা আলাদা থাকে? একটার সাথে আরেকটার কি কোনো কানেকশন থাকে না? দেখো দুইটার মধ্যে যদি কানেকশন না থাকে, কমন সেন্স কি বলে যে দুইটার মধ্যে যদি কানেকশন না থাকে এটা কিভাবে সার্ভাইভ করা পসিবল? পসিবল না। কিন্তু তার মানে ভেতরে অবশ্যই কোনো একটা কানেকশন দরকার, বা একটা কি দরকার, গ্লু দরকার, যেটা এই দুইটা স্তরকে একসাথে আটকায় রাখবে। তাহলে সেইটাকে তো আমরা কোনো কোষ স্তর বলতে পারছি না, তাহলে এই স্তরটা অবশ্যই কি হবে? অকোষীয় একটা স্তর হবে, অকোষীয় জেলির মতো, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি কি আঠালো। তাহলে এই যে গ্লু করে দুইটাকে আটকে রাখছে, সেখান থেকে আমরা মনে রাখতে পারি এইটার নাম তাহলে কি? এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এই স্তরটার নাম হচ্ছে তাহলে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া স্তর। আমি একটু আশেপাশের জিনিসগুলোকে রিমুভ করে দিই। তাহলে দ্বিস্তরী প্রাণীতে বাইরের, এই বাইরেরটা হচ্ছে এক্টোডার্ম। একটো মানে হচ্ছে বাইরে, তাহলে বাইরেরটা হচ্ছে এক্টোডার্ম। ডার্ম মানে ত্বক, একটো মানে বাইরে, তাহলে বাইরের ত্বক হচ্ছে এক্টোডার্ম। ভেতরের এইটাকে, ভেতরের এটা হচ্ছে, আচ্ছা আমি এটা ইরেজ করে দিই তাহলে নাহলে মেসি হয়ে যাবে অনেক। আপাতত আমরা দ্বিস্তরী নিয়ে কথা বলি। ভেতরেরটা কি? বাইরেরটা যদি একটো হয়, ভেতরেরটা কি? এন্ডোডার্ম। ডার্ম মানে ত্বক, এন্ডো মানে ভেতরে, তাহলে এক্টোডার্ম এন্ডোডার্ম দুইটার মধ্যে গ্লু হিসেবে আছে মেসোগ্লিয়া। এবং মেসোগ্লিয়ার অবশ্যই বৈশিষ্ট্য জানতে হবে কি? অকোষীয় জেলির মতো আঠালো। যদি কোষীয় হতো, কমন সেন্স, কোষীয় হলে তো এটা ত্রিস্তরী হয়ে যায়, তাহলে ত্রিস্তরীর সাথে কোনো ডিফারেন্স থাকলো না এটা, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের দ্বিস্তরী প্রাণী নিয়ে কথাবার্তা। তাহলে আসি ত্রিস্তরী প্রাণীতে কি আছে। ত্রিস্তরী প্রাণী অলরেডি আমরা পড়েই ফেলেছি, কারণ আমরা কি গঠন পড়েছি। গঠনের সময় আমরা কি পড়েছিলাম? এই যে বাইরে একটা সেলের লেয়ার, যেটাকে আমরা একটু আগেই বলেছি বাইরের এই লেয়ারটা হচ্ছে এক্টোডার্ম, রাইট? এক্টোডার্ম। ভিতরে আরেকটা লেয়ার আছে, ভিতরের লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম। এগুলো কিন্তু সব কোষ দিয়ে তৈরি লেয়ার। আর দুইটার মধ্যে তাহলে কি থাকবে? অবশ্যই এখানে মেজোগ্লিয়া তো থাকতে পারবে না, কারণ মেজোগ্লিয়া হচ্ছে অকোষীয়। তাহলে কোন একটা কোষীয় স্তর থাকতে হবে এই দুইটার মধ্যে। মেজো মানে হচ্ছে মাঝে। দেখো আগেটা তো কিন্তু কি ছিল? মেসোগ্লিয়া। সো মেজো মানে হচ্ছে মাঝে, যে কোনো দুইটার মাঝে যদি কিছু থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মেজো। ওখানে আমরা ডার্ম কেন বলিনি? কারণ ডার্ম হতে হলে ওগুলোকে কোষীয় হতে হবে, যেহেতু এটা অকোষীয় গ্লুয়ের মতো আচরণ করছে, আমরা ওটাকে মেজোগ্লিয়া বলে ছেড়ে দিলাম। এক্ষেত্রে তাহলে কি হবে? সেম অ্যাজ দুইটার মাঝে যেহেতু, তাই মেজো। আর এটাও কি? যেহেতু কোষীয় বাকিগুলোর মতোই, মেজো ডার্ম। তাহলে আমরা কি পড়লাম? দ্বিস্তরী বা ত্রিস্তরী কোন দশাতে হয়? গ্যাস্ট্রুলাতে। গ্যাস্ট্রুলাতে হয়ে তাহলে কি হলো? যদি বাইরের একটা লেয়ার, ভেতরের একটা লেয়ার, ভেতরে মেজোগ্লিয়া, মানে কি এক্টোডার্ম মেজোগ্লিয়া এন্ডোডার্ম, তাহলে সেটা দ্বিস্তরী। এক্টোডার্ম মেজোডার্ম এন্ডোডার্ম, তাহলে সেটা ত্রিস্তরী। কমন সেন্স, তোমরাই আমাকে বলো যে উন্নতদের কোনটা থাকবে? উন্নতরা দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে? বলো তোমাদের কমন সেন্স থেকে তোমরা আমাকে বলো যে এটা কি হওয়া উচিত। অবভিয়াসলি যেটা অনুন্নত সেইটার হওয়া উচিত দুইটা স্তর, আর যেটা উন্নত সেটা একটু বেশি হবে, তাহলে সেটা হওয়া উচিত তিনটা স্তর। তো দুই মানে কি? আমাদের যে দ্বিতীয় মেজর পর্ব আছে নিডারিয়া, নিডারিয়া, এই নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী বা এই যে দ্বিস্তরী। আর নিডারিয়া থেকে পরে বাকি যতগুলো আছে, অবশ্যই 3 নাম্বারটা হবে হচ্ছে তোমার ত্রিস্তরী, 4 নাম্বারটা তো 4টা স্তর হতে পারে না, কারণ কি ম্যাক্সিমাম উন্নতই হচ্ছে 3টা স্তর। তাহলে 3 থেকে শুরু করে লাস্টের 9 পর্যন্ত যতগুলো আছে, প্লাটিহেলমিনথেস থেকে কর্ডেট পর্যন্ত বা কর্ডেটা পর্যন্ত, সবই হচ্ছে উন্নত বা উন্নত বৈশিষ্ট্য। এটা আসলে এটার একটা উন্নত না, ঠিক উন্নত বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে 3 স্তরী। সো এই গেল আমাদের ভ্রূণ স্তর নিয়ে কথাবার্তা এবং উদাহরণ নিয়ে কথাবার্তা। তো এইভাবে তোমরা যদি সিকোয়েন্সিয়ালি বুঝে বুঝে উদাহরণগুলো পড়ো, তাহলে দেখবা পরীক্ষার হলে কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকছে, তুমি রিটেন আনসার করতে পারবা, প্লাস
এমসিকিউ এ ভুল হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা হচ্ছে, এটা ইংলিশ হচ্ছে সিমেট্রি। প্রতিসাম্যতা বা সিমেট্রি আমরা নাম থেকে বুঝতে পারছি যে একই রকম দেখতে। যেমন দেখো, আমার হিউম্যান বডি বা হচ্ছে মানুষের শরীর, আমার বডিকে যদি এইভাবে তো মধ্যখান থেকে ভাগ করে দাও, তাহলে যে দুইটা হাফ হবে, বাম পাশে আর ডান পাশে যে দুইটা হাফ হবে, দুইটা হাফ কি দেখতে একই রকম হবে না? সিমিলার না? তার মানে কি আমি মধ্যে দিয়ে ভাগ করার পরে অবশ্যই প্রতিসম হব। সো এই যে কোনো একটা প্রাণীকে কোনো একটা তলে ভাগ করার পরে যদি একই রকম আকার পাই, তাহলে আমরা সেটাকে বলি প্রতিসাম্যতা। মানে প্রতিসাম্যতা বিভিন্ন ধরনের হতে পারে, গোলীয় হতে পারে, অরীয় হতে পারে, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসম। সো কোনটা কি আমরা একটু ডিটেলসে জানি আগে। গোলীয়, গোলীয় নামেই বোঝা যাচ্ছে গোল জিনিসপত্র। একটা গোল জিনিসকে চিন্তা করো তো, একটা গোল জিনিসকে সমান কতবার ভাগ করা যেতে পারে? তোমরা একটু জানাও, আমার পরেরটুকু দেখার আগে তোমরা নিজেরা একটু জানাও যে একটা গোল জিনিস সেটাকে তুমি একই রকম দেখতে কতবার ভাগ করতে পারো। দেখো আমরা কতবার ভাগ করতে পারি। একবার করলাম, দুইটা একই রকম দেখতে, দুইবার করলাম, তিনবার করলাম, চারবার করলাম, একই রকম। কিন্তু আমি যতবারই এটাকে ভাগ করব, প্রত্যেকটা পার্ট দেখতে কিন্তু একই রকম হবে। এটা যদি কেন্দ্র বিবেচনা করি আমি, সেগুলোকে আমি অসংখ্য ভাগে ভাগ করতে পারি। তো যেই প্রাণীগুলো গোল দেখতে, গোলীয়, সেগুলো কি গোলীয় প্রতিসাম্য। এগুলোকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। তো এই গেল গোলীয়, নামের মধ্যেই আছে গোলীয়। দেন অরীয়। অরীয়টা কি? অরীয় হচ্ছে আমরা দুইয়ের অধিক পারবো, যে কোনো একটা তলে দুইয়ের অধিক ভাগে আমরা এটাকে ভাগ করতে পারবো, বাট সেটা কি অসংখ্য না। যেমন আমরা যদি হচ্ছে একটা স্টারফিশের কথা চিন্তা করি, সাপোজ এটা একটা স্টারফিশ, তাহলে স্টারফিশটাকে আমরা কতবার ভাগ করতে পারবো? স্টারফিশটাকে আমরা এই তলে ভাগ করতে পারবো একবার, একবার এই তলে ভাগ করতে পারবো, এইটাতে ভাগ করতে পারবো, আবার এইটার থেকে তলে ভাগ করতে পারবো, আর এইটা থেকে ভাগ করতে পারবো। তাহলে কি পাঁচটা তলে, সাপোজ এটা এইরকম, আমি কি 5বার ভাগ করতে পারবো। এটা কিন্তু অসীম না, বাট দুইয়ের অধিক। তাহলে এই ধরনের প্রতিসাম্যতাকে আমরা বলবো অরীয় প্রতিসাম্যতা। উদাহরণে আমরা শেষে একেবারে পরে উদাহরণগুলো পড়বো একসাথে। নেক্সট হচ্ছে দ্বিঅরীয়। দ্বিঅরীয় কি? দ্বিঅরীয় হচ্ছে এটা, অরীয় যেরকম ছিল কি দুইয়ের বেশি, দ্বিঅরীয় হচ্ছে জাস্ট দুই জোড়াতে ভাগ করা যায়। এখানে কি জোড় উপাঙ্গ থাকে, জোড় উপাঙ্গ থাকে জন্য একটা বডিকে শুধুমাত্র দুই জোড়াতে ভাগ করা যায়। আমি যদি এইভাবে করি, সাপোজ এটা হচ্ছে একটা, কিভাবে আঁকায় দেখাই তোমাদেরকে, এরকম কিছু একটা আছে এখানে, যে জোড় উপাঙ্গ আছে, তাহলে আমাকে কিভাবে ভাগ করতে পারবো? এইভাবে আর এইভাবে, এরকম 4টা সমান ভাগে আমি এদেরকে ভাগ করতে পারবো। তো এই ধরনের প্রতিসাম্যতাকে আমরা বলি দ্বিঅরীয় প্রতিসাম্যতা। নেক্সট হচ্ছে দ্বিপার্শ্বীয়। দেখো নামের মধ্যে, তোমাকে নামের মধ্যে সব বলে দিচ্ছে। দ্বিপার্শ্বীয় মানে কি দুই পাশে। প্রথমে আমি তোমাদেরকে যে উদাহরণটা দিলাম, আমাকে যদি মধ্যখান থেকে কেটে ফেলে, তাহলে দুই পাশে দুইটা প্রতিসম ভাগ আমরা পাবো। তাহলে এইটাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এর বেশি তো আর কিছু না। একটা হিউম্যান বডি তুমি যদি মধ্যখান থেকে ভেঙে দাও, দুই পাশে দুইটা সমান সমান প্রতিসম ভাগ, সেগুলো দ্বিপার্শ্বীয়। অপ্রতিসাম্য, এটাও নামের মধ্যে বলে দিয়েছে যে এটা কোনো প্রতিসাম্যতাই না। সাপোজ একটা এরকম টাইপের কোনো একটা প্রাণী, একটা অ্যামিবা, ওর একটা শামুক। শামুক তো দেখছো সবাই, অ্যামিবা তো ধরো খালি চোখে দেখা যায় না, শামুক তো দেখছো সবাই। শামুককে কি তুমি এভাবে ভাগ করতে পারবা কোনো দিকে? এগুলোকে তো ভাগ করা যাবে না। সমান বা সদৃশ অংশে তো ভাগ করতে পারবো না আমরা। তাহলে সেটাই হচ্ছে কি অপ্রতিসাম্য। নামের মধ্যে সবকিছু বলে দিছে, তোমাকে আলাদা করে কিছু পড়াই লাগবে না এখানে। এবার আমরা আসি উদাহরণে। গোলীয় উদাহরণ হচ্ছে ভলভক্স হেলিওজোয়া। দেখো সবকটার মধ্যে ও ও ও। সো গোলীয় গোলগুলোই তো হচ্ছে তোমার অনেকগুলো ভাগে ভাগ করা আছে। এই যে ও গুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারবো, ও গুলোকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারবো। সো ভলভক্স, হেলিওজোয়া, এগুলোকে আমরা গোলীয় প্রতিসাম্যের মধ্যে রাখলাম। এরপরে অরীয় কি? অরীয় প্রতিসাম্য হচ্ছে তোমরা এটা
মনে রাখা তোমাদের জন্য একদম ইজি, কারণ তোমরা পরের চ্যাপ্টারেই পড়বা নিডারিয়া। এই নিডারিয়া হচ্ছে অরীয় প্রতিসাম্য। নিডারিয়া দ্বিঅরীয় প্রতিসাম্য কি? দ্বিঅরীয় প্রতিসাম্যতে কোনো মেজর পর্ব নাই, এটা হচ্ছে মাইনর পর্বগুলো। যেমন কি টিনোফোরা, টিনোফোরা কিন্তু সি দিয়ে শুরু, টিনোফোরা। তো টিনোফোরা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় কি? দ্বিপার্শ্বীয় তো অলরেডি বললাম যে মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে মানুষ কিসের মধ্যে পড়ে? করডাটা। তাহলে করডাটা পর্বের প্রাণীগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এরপর কি আছে? অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য হচ্ছে, এটা মনে রাখবা 15 দিয়ে মনে রাখতে পারো। আমার একটা যেমন ও হচ্ছে শুরু, একে এক ও হচ্ছে সংখ্যার শুরু, এরকম যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো। প দিয়ে 5 এইভাবে। সো 15 মানে কি? পুরিফেরা আর 5 নম্বরে যে মলাস্কা, এই দুইটা হচ্ছে অপ্রতিসাম্য। তো এইভাবে তুমি মনে রাখলা যে গলীয় হচ্ছে এই যে ও গুলো সব বলবক্স, হেলিওজোয়া, ও যেগুলোতে আছে। অরীয় হচ্ছে নিডারিয়া, অপ্রতিসাম্য হচ্ছে 1 আর 5, দ্বিঅরীয় হচ্ছে এখানে কোনো মেজর পর্ব নাই, সব মাইনর পর্বগুলো, টিনোফোরা। তার বাদে বাকি সবকিছু হচ্ছে দ্বিপার্শ্বীয়। তো তোমাদের এর আগে আমি একটা কাজ দিয়েছিলাম, একটা ছক বানাতে। তো তোমাদের সেই কাজটা এই স্লাইডের জন্য আবারও থাকবে। একটা ছক বানাবেন আপনারা এরকম। ছকে কি থাকবে? ছকে কি পাশে থাকবে হচ্ছে প্রতিসাম্যতা, প্রতিসাম্যতার টাইপ গোলীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয়, অরীয়, অপ্রতিসাম্য। আর এই পাশে থাকবে হচ্ছে উদাহরণ। তোমাদের কাজ হচ্ছে, তোমাদের সবকিছু বলে দেওয়া হচ্ছে, জাস্ট এই জিনিসটাকে একটা ছকের মধ্যে সাজাবা। ওকে, তাহলে নেক্সট আমরা আশা করছি যে এটাতে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়নের ইংলিশ কি? খণ্ডকায়নের ইংলিশ হচ্ছে মেটামারিজম। খণ্ডকায়ন আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এইখানে কোন একটা প্রাণীর দেহকে কোনো খণ্ডে ভাগ করা যায় কিনা, গেলেও সেটা কিভাবে ভাগ করা যায়, এইটার উপরে বেসিসে আমরা ভাগ করি প্রাণীকে, এটাকে বলে হচ্ছে খণ্ডকায়ন। তাহলে খণ্ডকায়নের উপরে বেস করে একটা প্রাণীকে কত ভাগে ভাগ করা যায় সেটা আমরা একটু দেখি। খণ্ডকায়নের উপরে বেস করে একটা প্রাণীকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমত যেটা একদম ইজি, আমরা বলি প্রাণীর কোনো খণ্ডই নাই, তাহলে সেটা কি? অখণ্ডকায়। তাহলে অখণ্ডকায়িত প্রাণী এটা আলাদা, চলেই গেল। এরপরে খণ্ডকায়িত, যাদের খণ্ড আছে তাদের খণ্ডটা কিরকম হতে পারে? সেটা হতে পারে প্রকৃত বা অপ্রকৃত। এখন একটা প্রাণীর দেহের প্রত্যেকটা খণ্ড যদি দেখতে একই রকম হয়, বা বইয়ের ভাষায় কি যদি সদৃশ হয়, তাহলে আমরা সেটাকে বলি প্রকৃত বা সমখণ্ডকায়ন। সাপোজ একটা কেঁচোর কথা চিন্তা করো, আমি যদি একটা কেঁচোর কথা চিন্তা করি এখানে এইরকম, তার প্রত্যেকটা খণ্ড হচ্ছে এমন। তো প্রতিটা দেখতে সেম, এটার সাথে এটার তুমি কোনো অমিল পাবা না, দুইটাই হচ্ছে সদৃশ। এই জন্য এটাকে বলে কি? প্রকৃত বা সমখণ্ডকায়ন। এই যে একটা খণ্ডকায়িত প্রাণী, যে কোনো খণ্ডকায়িত প্রাণী, সেটা হতে পারে প্রকৃত বা হতে পারে অপ্রকৃত, প্রত্যেকটা খণ্ডকে, এই যে এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি সোমাইট। সোমাইট বা মেটামিয়ার। তাহলে খণ্ডকায়ন হচ্ছে কোন প্রাণীর দেহকে কতগুলো ভাগে ভাগ করা যায়, সেটা যদি একই রকম হয় ভাগগুলো, সেটা প্রকৃত খণ্ডকায়ন। সেম এজ যদি একই রকম না হয়, আলাদা আলাদা হয়, তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত খণ্ডকায়ন। এখানে অপ্রকৃত খণ্ডকায়নের মধ্যে কিছু কথা আছে। অপ্রকৃত খণ্ডকায়ন, অপ্রকৃত খণ্ডকায়নটা হতে পারে অভ্যন্তরীণ বা বাহ্যিক। তোমরা একটু চিন্তা করো তো, মানুষের শরীর এটা কি খণ্ডকায়িত নাকি অখণ্ডকায়িত? অভ্যন্তরীণ, বাহ্যিক। কি চিন্তা করতে দিয়েছি তোমাদেরকে, যে মানব দেহ এটা খণ্ডকায়িত নাকি অখণ্ডকায়িত? সবাই পজ করে একটু ভাবো। আমি আনসারটা দিয়ে দিই এখানে। মানব শরীর হচ্ছে অবশ্যই অবশ্যই খণ্ডকায়িত। তুমি যদি বাইরে থেকে দেখো যে আপু বাইরে থেকে তো কোনো শরীরের কোনো খণ্ড দেখতে পাচ্ছি না, বাট এই যে তোমার শরীরের প্রত্যেকটা জয়েন্ট, এগুলোকে এক একটা খণ্ড না? এগুলোকে তুমি আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারবা না। বাইরে থেকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, বাট ভেতরে আমার খণ্ড আছে, প্রত্যেকটা মানব শরীরে খণ্ড আছে, প্রত্যেকটা জয়েন্টকে কিন্তু আলাদা আলাদা ভাবে আমি খণ্ড করে ভাগ করতে পারি।
তাহলে এটা কি অভ্যন্তরীণ না বাহ্যিক? বাইরে থেকে দেখতে পাচ্ছি না, বাট বডির ভেতরে খণ্ড আছে। এবং সেটা কি সবগুলো কি সমান? সমান না, কিন্তু আবার হাতের এই খণ্ড একরকম, এইটা একরকম, এইটা একরকম, পায়ের গুলো আলাদা, তাহলে অবশ্যই এটা অপকৃত খণ্ডকায়ন। সেই অপকৃতর মধ্যে আবার কি শরীরের ভেতরে মানে অভ্যন্তরীণ খণ্ডকায়ন। সো অপকৃত হতে পারে অভ্যন্তরীণ, সেম অ্যাজ অপকৃত হতে পারে বাহ্যিক, মানে তোমার শরীরের ভেতরে না, খণ্ডটা হচ্ছে শরীরের বাইরে। যেমন আমরা বিভিন্ন পতঙ্গতে দেখি, যেটা আমরা আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখতে পাবো, যে তাদের বাহ্যিক খণ্ডকায়ন থাকে। সো খণ্ডকায়ন আমরা কি বললাম, যে প্রাণীর দেহে যদি খণ্ড থাকে তাহলে সেটাই খণ্ডকায়ন। খণ্ডগুলো দেখতে একই রকম হলে সম, একই রকম না হলে অসম বা অপ্রকৃত। অপ্রকৃতর মধ্যে অভ্যন্তরীণ আর বাহ্যিক। এই হচ্ছে আমাদের খণ্ডকায়নের বেসিক। এবার আমরা আসবো উদাহরণে। তাহলে কি কি ছিল? সম, অসম আর অখণ্ডকায়ন। অসমর মধ্যে আবার প্রকৃত, অপ্রকৃত, সরি, অভ্যন্তরীণ আর বাহ্যিক। তাহলে মনে রাখবা, সমখণ্ডকায়ন হচ্ছে, সম হচ্ছে 6, অভ্যন্তরীণ হচ্ছে 9, বাহ্যিক হচ্ছে 7। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মেজর পর্বের নাম্বার। তাহলে 6 নাম্বার মেজর পর্ব হচ্ছে সমখণ্ডকায়ন, 9 নাম্বার মানে কি মানুষের এরকম মনে থাকবে, কারণ কি আমরা কোঅর্ডিনেট হচ্ছে 9 নাম্বার। এটা আমরা বলেছি, আমরা পরের ক্লাসে এটা ডিটেইলস জানবো। তাহলে 9 হচ্ছে অভ্যন্তরীণ, 7 হচ্ছে বাহ্যিক। 7 হচ্ছে কি আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, এগুলো হচ্ছে সব বাহ্যিক খণ্ডকায়ন থাকে এইগুলোতে। সেই আর বাকি সব, বাকি যা যা আছে, বাদ বাকি যা কিছু, এক কত বাকি থাকলো, 1 বাকি থাকলো, 2 বাকি থাকলো, 3 বাকি থাকলো, 4, 5, 6, 7 এখানে গেল, 8, এই সবগুলো হচ্ছে অখণ্ডকায়িত। এই গেল খণ্ডকায়ন। নেক্সট স্টেপ হচ্ছে অঞ্চলায়ন। খণ্ডকায়ন আর অঞ্চলায়নের সাথে একটু মিল আছে। মিলটা কি? এই যে দেখো, এটা একটা অঞ্চল। অঞ্চল কি দিয়ে তৈরি হয়? অঞ্চল তৈরি হয় কয়েকটা খণ্ড দিয়ে। আমি যদি অঞ্চলটাকে ভাগ করি, তাহলে এখানে আমি বিভিন্ন খণ্ড পাবো। তার মানে আমি বলতে পারি যে আলাদা আলাদা ভাবে খণ্ড না করে কয়েকটা খণ্ড মিলে একটা অঞ্চল তৈরি হচ্ছে। এটাকে কি বলে? অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন। তাহলে খণ্ডগুলো আলাদা আলাদা না থেকে একসাথে মিলে এক একটা অঞ্চল তৈরি করে, এবং অঞ্চলগুলোকে আমরা বলি ট্যাগমাটা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ঘাসফড়িং। একটা ঘাসফড়িংয়ে কিরকম 3টা ট্যাগমাটা থাকে, মস্তক, বক্ষ, উদর। মেইনলি অঞ্চলায়ন হয় আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে এরকম অঞ্চলায়ন দেখা যায়। আমরা একটু আগেই পড়েছি আর্থ্রোপোডা হচ্ছে কি বাহ্যিক খণ্ডকায়ন, এই যে বাইরের এই খণ্ডগুলো একসাথে মিলে মিলে বিভিন্ন ট্যাগমাটা তৈরি করে। এখানে একটা উদাহরণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি, উদাহরণটা কি? ঘাসফড়িং। তাহলে ঘাসফড়িং এ এরকম 3টা ট্যাগমাটা থাকে। ট্যাগমা হচ্ছে বহুবচন, ট্যাগমাটা হচ্ছে একবচন। তাহলে কি? ট্যাগমাটা 1, ট্যাগমাটা 2, ট্যাগমাটা 3। মাথা বা মস্তক, বক্ষ, উদর। এখন যদি ঘাসফড়িং না হয়ে যদি এটা চিংড়ি মাছ হইতো, চিংড়ি মাছ না তো, সরি, আর্থ্রোপোড, তাহলে এই চিংড়িতে আমরা কি এরকম মস্তক, বক্ষ, উদর পেতাম? আমরা কিন্তু এটা পেতাম না। চিংড়িতে আমরা কি পাবো? আমরা চিংড়িতে পাবো শিরোবক্ষ। চিংড়ির ক্ষেত্রে আমরা পাবো 2টা পার্ট, একটা হচ্ছে শিরোবক্ষ আর উদর। দেখো এই যে শিরোবক্ষ, শির মানে কি? শির মানে হচ্ছে মাথা, বক্ষ মানে হচ্ছে এই যে বক্ষ অঞ্চল। তার মানে এই 2টা মিলে একসাথে একটা ট্যাগমাটা হয় চিংড়ির ক্ষেত্রে। আর উদর তো উদর, বাকি একটা থাকেই। এরপরে যদি আমরা আরো অন্য আর্থ্রোপোডের কথা চিন্তা করি, যেমন আমাদের খুবই পরিচিত অ্যারাকনিড, বা যেটাকে আমরা বাংলাতে মাকড়সা বলি, মাকড়সা। মাকড়সাতে কি থাকে? মাকড়সাতে এরকম মস্তক, বক্ষ, উদর এগুলো থাকে না। এখানে থাকে প্রোজোমা আর অপিস্থোসোমা। প্রোজোমা, অপিস্থোসোমা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশনের উপরে ভিত্তি করে আমরা কিন্তু আর্থ্রোপোডকে 3টা ভাগে ভাগ করে ফেলেছি অলরেডি। একটা হচ্ছে ইনসেক্টা, যাদেরকে 3টা ভাগে ভাগ করা যায়, মস্তক, বক্ষ, উদর, এটা হচ্ছে ইনসেক্টা। এরপরে চিংড়ি যেটা ছিল, চিংড়ি বা কাঁকড়া, এগুলো হচ্ছে ক্রাস্টাসিয়া। ক্রাস্টাসিয়াতে কি থাকে? শিরোবক্ষ আর উদর। নেক্সট ইজ অ্যারাকনিডা। অ্যারাকনিডার উদাহরণ কি? মাকড়সা। এটার ভাগগুলোকে বা ট্যাগমাটাগুলোকে আমরা কি বলি? প্রোজোমা, অপিস্থোসোমা। এখান থেকে এর থেকে বেশি আর কিচ্ছু লাগবে না, এইটুকু পড়লে ইনাফ। তোমাদেরকে বলেছি তোমরা উদাহরণগুলো ছক আকারে পড়বা, নিজের একটা ছক বানাবা, সেটা তোমরা কমেন্ট বক্সে দিবা বা গ্রুপে দিবা, বুঝছো? আমাদের নেক্সট টপিক হচ্ছে তল। তলের উপরে ভিত্তি করে কিভাবে প্রাণীকে ভাগ করা যায়। তো তলের কনসেপ্টটা যদি আমি তোমাদেরকে খুব ইজিলি বোঝাতে চাই, সাপোজ তোমাকে একটা মাছ কাটতে দেওয়া হয়েছে, ওকে? তোমাদের 5 জনকে 5টা মাছ কাটতে দেওয়া হয়েছে। কেউ কেউ মাছটা কি কাটবে? মাঝামাঝি, সাপোজ এরকম তো একটা মাছ। কেউ কেউ এই বরাবর কাটবে, আরেকজন দেখা যাচ্ছে এই বরাবর কাটলো, আরেকজন বলছে যে না, আমি এই দুইটা কোনোটাই কাটবো না, আমি এই বরাবর কেটে, এই উপর থেকে নিচ বরাবর কেটে এটাকে 2 ভাগে ভাগ করব। তাহলে আমরা প্রাণীকে যদি ভাগ করতে চাই, আমরা বিভিন্ন তলে কিন্তু ভাগ করতে পারি। আমরা এর আগে যখন প্রতিসাম্যতা দেখেছি, আমরা দেখেছি একটা তলের সাপেক্ষে আমরা ভাগ করছিলাম প্রাণীকে। এখন কোন তলের সাপেক্ষে ভাগ করছি সেই অনুযায়ী আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারি। তো বেসিক্যালি আমাদের তল হচ্ছে 3টা: মধ্যরেখীয়, অনুপ্রস্থ, সম্মুখ। এখন কোনটা কি? সাপোজ একটা মানুষকে যদি মধ্যে থেকে কেটে 2টা হাফে যদি ভাগ করা হয়, আমরা যখন প্রতিসাম্যতা পড়েছি তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে মধ্যে থেকে কেটে 2টা ইকুয়াল বাম আর ডান পাশে যদি ভাগ করা হয়, এই জন্য আমরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো সেম যদি মধ্যে থেকে ভাগ করে 2টা পাশে ভাগ করা হয়, তাহলে এটাকে আমরা বলবো মধ্যরেখীয় তল। এই মাঝের তলটাকে আমরা বলবো মধ্যরেখীয় তল, কারণ মধ্যরেখা মাঝে, এটা ইংলিশ হচ্ছে স্যাজাইটাল প্লেন। এখন আমি মাঝ বরাবর ভাগলাম না, আমি কি প্রস্থ বরাবর যদি ভাগ করি, প্রস্থ বরাবর, তাহলে কি অনুপ্রস্থ। যদি প্রস্থ বরাবর ভাগ করলাম, এটাকে কি বললাম? অনুপ্রস্থে। যে দেখো প্রস্থ বরাবর ভাগ করেছি আমি জিনিসটাকে, যদি আমি সোজাভাবে চিন্তা করি তাহলে কি আমার এই বরাবর আসে না? তো এটা হচ্ছে অনুপ্রস্থ তল, বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি ট্রান্সভার্স প্লেন। তাহলে একটা গেল স্যাজাইটাল, সোজাসুজি বাম ডান ভাগ হলো, আরেকটা কি উপর নিচ ভাগ হলো অনুপ্রস্থ তল দিয়ে। এর বাইরে আমি যদি এইভাবে জিনিসটাকে ভাগ করি, এইভাবে পাশ বরাবর আমি যদি ভাগ করি, তাহলে কি সামনে আর পেছনে 2টা পার্ট হয়ে যায় না? জিনিসটাকে এই যে দেখো, এই জিনিসটাকে যদি তুমি এইভাবে ভাগ করো, যেন সামনে পেছনে 2টা ভাগ হয়, তাহলে কি মধ্যে দিয়ে যাইতে হবে। এই ভাগটাকে আমরা বলি সম্মুখ তল বা ফ্রন্টাল প্লেন। তাহলে কি হলো? মধ্যরেখীয়, এটা মাঝামাঝি ডান বামে ভাগ করবে। অনুপ্রস্থ, এটা আড়াআড়ি ভাবে প্রস্থ বরাবর উপর নিচে আমাকে ভাগ করবে। আর ফ্রন্টাল প্লেন বা সম্মুখ তল কি করবে? সামনে পেছনে একটা প্রাণীকে ভাগ করবে। এই হচ্ছে আমাদের তলের ব্যাপার স্যাপার গেল। তলের সাথে ইম্পর্টেন্ট আরেকটা আমাদের টপিক হচ্ছে প্রান্ত। আমি প্রান্তটা একেবারেই তোমাদেরকে এখানে বলে দিই যে প্রান্ত কি কি আছে। আমাদের যে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো ছিল তার মধ্যে একটা আছে প্রান্ত। তো সম্মুখ প্রান্ত নামেই বুঝতে পারছো, কোনো প্রাণীর যে পাশে মুখ থাকবে সেটা হচ্ছে তার সম্মুখ প্রান্ত। আর যে সম্মুখ প্রান্তের বিপরীত, মানে মাথার বিপরীত পাশটা হবে কি? পশ্চাৎ প্রান্ত। তো সম্মুখ প্রান্ত গেল, পশ্চাৎ প্রান্ত গেল। এরপরে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অঙ্কীয়, একটা হচ্ছে পৃষ্ঠীয়। সবসময় মনে রাখবা, অ থেকে আগে, মাসের আগের যে পার্ট এটা হচ্ছে অঙ্কীয়, পৃষ্ঠীয়। প হচ্ছে পরে, পেছনের যে পার্ট সেটা হচ্ছে পৃষ্ঠীয়। তাহলে এটা হচ্ছে অঙ্কীয়, এটা হচ্ছে পৃষ্ঠীয়। সেম অ্যাজ আমি যদি এইটার কথা চিন্তা করি, এটা 4 পায়ের জন্য মাটির কাছাকাছি, মাটির কাছে যেটা থাকে সেটা হচ্ছে অঙ্কীয়, মাটি থেকে দূরে যেটা থাকে সেটা হচ্ছে পৃষ্ঠীয়। তুমি এটাকে সোজাভাবে চিন্তা করো, সোজাভাবে যদি চিন্তা করো তাহলে দেখবে এটা কি সামনে চলে আসে না? তাহলে আগেরটা অঙ্কীয়, পেছনেরটা পৃষ্ঠীয়, মাটির কাছেরটা অঙ্কীয়, মাটির থেকে দূরে যেটা সেটা হচ্ছে পৃষ্ঠীয়। সেম জিনিস, একই জিনিস, একটা শুধুমাত্র দাঁড়ানো কল্পনা করলে, আরেকটা 4 পায়ে মাটিতে বসা কল্পনা করলে। তো এই গেল
আর আরেকটা কি আছে, পার্শ্বীয় প্রান্ত। পার্শ্বীয় বোঝাই যাচ্ছে দুই পাশ, এই যে দুই পাশ হচ্ছে পার্শ্বীয়, বা এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি ল্যাটেরাল। তাহলে তল আর প্রান্ত, তল হচ্ছে কি যেটাতে আমরা ভাগ করব, সব আমরা কাটবো, সেটা হচ্ছে তল। তল কয়টা? তিনটা, মধ্যরেখীয়, অনুপ্রস্থ, সম্মুখ। আর প্রান্ত কি? প্রান্ত হচ্ছে যেটা মুখ থাকবে সেটা সম্মুখ, তার বিপরীতটা হচ্ছে পশ্চাৎ, সামনেরটা বা মাটির কাছেরটা সেটা হচ্ছে অঙ্কীয়, পেছনেরটা পৃষ্ঠীয়, আর পাশেরটা তো পার্শ্বীয়, নামের মধ্যেই আছে। তো এইভাবে তল আর প্রান্তের উপরে ভিত্তি করে আমরা প্রাণীকে ভাগ করতে পারি। নেক্সট স্টেপ আমাদের আরেকটা ইম্পর্টেন্ট, বা এখনকার মধ্যে যতগুলো আছে তার মধ্যে লাস্ট ইম্পর্টেন্ট টপিক এটাই, সেটা হচ্ছে সিলোম। তাহলে সিলোম পড়তে আমাদের আবার আরেকটু পেছনে যেতে হবে, আমরা একটু আগেই পড়ে আসছি। কি পড়লাম? দ্বিস্তরী আর ত্রিস্তরী প্রাণী আমরা পড়েছি। সিলোম থাকে সবসময় ত্রিস্তরী প্রাণীতে। তাহলে ত্রিস্তরীটা কিরকম ছিল? ত্রিস্তরীতে এই যে বাইরে একটা একটোডার্ম ছিল, নিজেটা রিকল করো, বাইরে একটা কোষীয় একটোডার্ম ছিল, তার ভেতরে কি ছিল? তার ভেতরে আমাদের একটা এন্ডোডার্ম ছিল, এন্ডোডার্মটাও কোষীয়। তার মধ্যে কি ছিল? একটা মেজোডার্ম ছিল, মেজোডার্মটাও কোষীয়। তাহলে কি তিনটা কোষ স্তর যেহেতু, সেহেতু আমরা এটাকে বলছি ত্রিস্তরী। একটু বাইরে, মেজো হচ্ছে মাঝে, আর এন্ডো হচ্ছে ভেতরে, রাইট? এটাই তোমরা একটু আগে পড়লাম এই জিনিসটা ত্রিস্তরী প্রাণীতে। এখন এই ত্রিস্তরী প্রাণীতে এই যে মেজোডার্মটা আছে না, এই মেজোডার্ম থেকে, এই মেজোডার্ম একটা আবরণ তৈরি করে। এই যে মেজোডার্মের কোষগুলো থেকে চারপাশে একটা আবরণ তৈরি হয়, এই আবরণটাকে বলে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম। তাহলে দেখো, মেজোডার্ম থেকে পেরিটোনিয়াম তৈরি হয়ে গেল, তাহলে এই মেজোডার্মের কোষগুলো তো আর থাকলো না, তাই না? এই যে আমাদের এটা এমন ছিল, এমন ছিল, এটা এমন, এটা এমন থাকলো। মেজোডার্মের কোষ কিন্তু আর ভেতরে নাই, এটা কি হয়ে গেছে? পেরিটোনিয়াম হয়ে গেছে। পেরিটোনিয়াম হয়ে তাহলে এটি দেখতে কিরকম দেখাবে? একটোডার্ম, এটা মেজোডার্ম, আর ভেতরে একটা পেরিটোনিয়াম। এই যে ভেতরে এটা পেরিটোনিয়াম। তাহলে আবারও মাঝের এই জায়গাটা ফাঁকা হয়ে গেল না? একটোডার্ম ছিল, মেজোডার্ম ছিল, এন্ডোডার্ম ছিল, মেজোডার্ম থেকে একটা পর্দা তৈরি হলো, পর্দা তৈরি হয়ে একটোডার্মের একটোডার্মের এন্ডোডার্মের মাঝে থেকে গেল। মাঝের এই স্পেসটা তো এখন ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা স্পেসটা কি বলে? হচ্ছে সিলোম। সিল মানে হচ্ছে ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গাটাকে সিলোম বলে। সিলোমের বৈশিষ্ট্য তাহলে কি হলো? মেজোডার্ম থেকে উৎপন্ন পেরিটোনিয়াম দিয়ে আবৃত। এইটুকুতে আমরা বুঝলাম, মেজোডার্ম থেকে উৎপন্ন পেরিটোনিয়াম দিয়ে আবৃত যে গহ্বর, সেই গহ্বরটাকে আমরা বলবো সিলোম। ওকে, তাহলে সিলোম কি জিনিস আমরা বুঝতে পেরে গেছি। এখন আমরা বলবো সিলোমের উপরে বেস করে আমরা প্রাণীকে কয় ভাগে ভাগ করতে পারি। সিলোমের উপরে বেস করে আমরা প্রাণীকে তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, আর নেক্সটটা হচ্ছে ইউসিলোমেট। কোনো কিছুর নামের শুরুতে যদি এ থাকে বা এ থাকে তাহলে বুঝবা এ বা এ মানে হচ্ছে নাই। তার মানে যেসব প্রাণীতে সিলোম নাই সেগুলো হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে অ্যাসিলোমেট কোনটা? দেখো প্রথমে আমরা পড়েছি পরিফেরা। পরিফেরা তো দ্বিস্তরী বা ত্রিস্তরী কোনোটাই না। তাহলে ত্রিস্তরী যদি না হয় তাহলে সেটা কি কখনো সিলোম থাকবে? সিলোমে থাকার প্রথম শর্তই হচ্ছে সেখানে মেজোডার্ম থাকতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না এটা ত্রিস্তরী হচ্ছে ততক্ষণ তো মেজোডার্মই থাকবে না। তাহলে 1, 2 এইগুলোতে তো এমনিতেই নাই, এটা হচ্ছে দ্বিস্তরী সেই পর্যন্ত। ত্রিস্তরীরও প্রথমটাতে কোনো সিলোম তৈরি হয় না। তার মানে 1, 2, 3 এই তিনটা পর্ব পরিফেরা, মিটারিয়া, প্লাটিহেলমিনথেস,
এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। এরপর হচ্ছে সিউডোসিলোমেট। সিউডো কথাটার অর্থ কি? শুরু হয় পি দিয়ে। সিউডো কথাটার অর্থ হচ্ছে ভুয়া বা ভ্রান্ত। কোশ্চেন আসতে পারে কোনটা ভ্রান্ত সিলোম যুক্ত। কারণ বলতে পারো যাবো ভ্রান্ত সিলোমটা কি জিনিস? সিলোম তো বুঝলাম, ভ্রান্ত সিলোমটা কি জিনিস? আচ্ছা, ভ্রান্ত সিলোমটা যদি তোমাদেরকে বলি, এই যে এটা ছিল আমাদের একটোডার্ম, এইটা মেজোডার্ম, সরি এন্ডোডার্ম। সিলোম হওয়ার কথার জন্য পেরিটোনিয়াম কি এইখানে থাকার কথা ছিল, প্লাস এখানেও থাকার কথা ছিল, পুরোটাকে আবৃত করার কথা ছিল। বাট যদি পেরিটোনিয়াম পুরোটাকে আবৃত না করে, এখানে দেখো এখানে কি পুরোটাকে আবৃত করেছে? ভেতরে রিড তো ফাঁকা, এখানে তো পেরিটোনিয়াম নাই কোনো এন্ডোডার্মের চারপাশে। এই যে এখানে কোনো পেরিটোনিয়াম নাই। সো এখানে পেরিটোনিয়ামটা ডেফিসিট থাকে, মানে কি পুরোপুরি এটা গঠিত হয় না। সো এই জন্য এখানে যে ফাঁকা জায়গাটা থাকে এটাকে আমরা সিলোম বলতে পারি, যেহেতু একটু একটু পেরিটোনিয়াম আছে, সেটা মেজোডার্ম থেকে তৈরি হয়েছে। বাট সিলোমটা হচ্ছে কি একটা ভ্রান্ত বা সিউডোসিলোম। এইটাকে, এটা হচ্ছে চার মানে নেমাটোটা হচ্ছে সিউডোসিলোমেট। আর ইউসিলোমেট কি দেখালাম কিছুক্ষণ আগেই, এটা যখন পুরোপুরি একদম এরকম পেরিটোনিয়াম দিয়ে আবৃত হয়ে যাবে, এই যেখান থেকে সেলগুলো এসে মাইগ্রেট হয়ে এরকম এটাকে আবার এনসার্কেল করে এই যে আবার এদিক দিয়ে চলে গেছে। তো এরকম যখন একটা সুগঠিত পেরিটোনিয়াম দিয়ে আবৃত একটা ক্যাভিটি থাকবে, সেটাকে আমরা কি বলবো? ইউসিলোমেট। তাহলে এই যে 1 2 3 4, 4-এর পরে বাকি যতগুলো আছে 5 থেকে 9, এই সবগুলো হচ্ছে ইউসিলোমেট। ইউ মানে হচ্ছে, যেখানে শুরুতে দেখবে ইউ মানে হচ্ছে সবচেয়ে ভালো বা উন্নত যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে নামের শুরুতে থাকে হচ্ছে ইউ। তো এই গেল আমাদের সিলোম নিয়ে কথাবার্তা। এখন 1 2 3 তোমরা এইভাবে আপাতত জিনিসগুলো পড়ো। নেক্সট ক্লাসে আমরা এই যে 1 2 3 4 5 একদম 9 পর্যন্ত মুখস্থ যখন করে ফেলবো, তখন দেখবা আর এগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। সো ভয় পাওয়ার বা চিন্তা করার কিছু নাই এটা নিয়ে। এবার আমরা একটু আমাদের পড়াশোনা আজকে শেষ মোটামুটি, আমরা একটু রিক্যাপিচুলেট করি জিনিসগুলোকে। তাহলে দেখো, এই যে শুরুতে আমরা বলেছিলাম যে এখান থেকে কিছু মুখস্থ করা লাগবে না। তাহলে আমরা শুরুতেই পড়লাম যে দেহের আকারের উপরে ভিত্তি করে আমরা ভাগ করেছিলাম ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক। সংগঠন ক্রমমাত্রা, ওই যে কোষের কোষ টিস্যু, কোষ অঙ্গ সবকিছু। জীবন পদ্ধতি আমরা বলেছি ক্লিভেজ, ভ্রূণস্তর, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, উপাঙ্গ। উপাঙ্গ কি? উপাঙ্গ হচ্ছে এই যে আমার শরীর থেকে আমার হাত পা বের হয়েছে, একটা ঘাস হরিণে যদি চিন্তা করো, ঘাস মানে কি হয়? অ্যান্টেনা বের হয়। এগুলো কেন বের হয়? আমাদের দৈনন্দিন কাজগুলো যেন আমরা সহজে করতে পারি, আমরা হাঁটাচলা করতে পারি, খাদ্য গ্রহণ করতে পারি। তো এইরকম বিভিন্ন কাজ সম্পাদনের জন্য দেহের বাইরে থেকে যে অঙ্গগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে উপাঙ্গ। তাহলে এই উপাঙ্গের উপরে ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। প্রান্তিকতা বলা হয়েছে, তল বলা হয়েছে। আমরা ওই যে সেম একটা ছবি দিয়ে প্রান্তিকতা আর তল বুঝিয়েছিলাম। সিলোম বললাম, সংবহন তন্ত্র। এখন সংবহন তন্ত্রটা কি হতে পারে? সংবহন তন্ত্র ইট ক্যান বি একটা পানি সংবহন তন্ত্র, বা হতে পারে রক্ত সংবহন তন্ত্র। যেমন কি মানুষের শরীরে রক্ত সংবহন তন্ত্র আছে। নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে যেমন পরিফেরা, তাদের শরীরে কি আছে? তাদের শরীরে পানি সঞ্চালন আছে। এগুলো আমরা পড়বো যখন আমরা পরিফেরা, নিডারিয়া, প্রত্যেকটা পর্ব আলাদা আলাদা করে পড়বো, তখন এগুলো পড়বো আমরা। আবার এই রক্ত সংবহন কিরকম হতে পারে? এটা হতে পারে মুক্ত, হতে পারে বদ্ধ। যদি এটা শিরা, ধমনী, উপশিরা, হৃৎপিণ্ড এগুলোর মধ্যেই থাকে, দেহের গহ্বরের মধ্যে না আসে, তাহলে সেটাকে আমরা বলবো বদ্ধ। আর যদি দেহের গহ্বরের মধ্যে আসে তাহলে মুক্ত। কোনটার মুক্ত কোনটার বদ্ধ আমরা যখন প্রত্যেকটা পর্বের ডেসক্রিপশন পড়বো, সেই ডেসক্রিপশনের মধ্যে এগুলো থাকবে। এরপরে কি? কঙ্কাল। এই যে আমাদের মানুষ, আমাদের শরীরে একটা অন্তঃকঙ্কাল আছে। তুমি যদি একটা নিম্ন শ্রেণীর জীব নাও, একটা জেলিফিশ নাও, জেলিফিশের তো আর কঙ্কাল নাই, তাই না? তাহলে যত উন্নত হবে, অনুন্নত থেকে যত উন্নত হবে, তার কঙ্কাল তন্ত্র তত বেশি ডেভেলপড হইতে থাকবে। নটোকর্ড, নটোকর্ড নিয়ে অনেক কিছু বলার আছে। নটোকর্ডের উপরে বেস করে আমরা অনেক ভাস্টলি প্রাণীকে শ্রেণীবিন্যাস করেছি। সো নটোকর্ড আমরা আলাদা করে নেক্সট ক্লাসে পড়বো, যে নটোকর্ডের উপরে ভাগ করে আমরা কিভাবে প্রাণীকে ভাগ করি, কর্ডেট, নন কর্ডেট, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীকে যেটা আমরা খাবার পরিপাক করে, খাবার শোষণ করে। এখন যেগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, সাপোজ যেগুলো কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, সেগুলোতে নিশ্চয়ই পৌষ্টিক নালী থাকবে না। তারপরে যে এগুলো টিস্যু অঙ্গ মাত্রা, মানে কি আস্তে আস্তে উন্নত হচ্ছে, সেগুলোর পৌষ্টিক নালী কিরকম হবে? এরকম সোজা টিউবের মতো হবে।
আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ করবে, আমাদের মতো কি কয়েলের মতো তখন পেঁচানো পেঁচানো পৌষ্টিক নালী হবে। সো এই পৌষ্টিক নালীর গঠন কিরকম সেটার উপরে, ইভেন এই পৌষ্টিক নালী থাকে কি থাকে না, থাকলে গঠন কিরকম সেটার উপরে বেস করে প্রাণীকে ভাগ করা হয়। যেগুলো অনুন্নত সেগুলো থাকে না, যেগুলো মাঝামাঝি উন্নত সেগুলো এই যে নলের মতো থাকে, আর যেগুলো উন্নত সেগুলো কি সুগঠিত পৌষ্টিক নালী, এরকম পেঁচানো সুগঠিত পৌষ্টিক নালীও থাকে। সো আমরা শ্রেণীবিন্যাসের সব কয়টা ভিত্তি মোটামুটি পড়ে ফেলেছি, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট ছিল, টপিক কোনটা কাকে বলে, উদাহরণ কি, সেইগুলো আমি বলে দিয়েছি। সো তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে এটা ছক করবা, উদাহরণের ছক, এই যে ক্লিভেজ, ভ্রূণস্তর, এগুলোর উপরে কিভাবে ভাগ করা যায়, এই উদাহরণগুলো তোমরা একটু ছক করে নিজেরা নিজেদের পড়ার সুবিধার জন্য সাজায় রাখবা, তাহলে দেখবা পড়া মনে থাকছে, তুমি ডিভিশন করতে কম সময় লাগছে, আর তুমি এক্সামে খুব সহজে মনে করতে পারছো। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস বা এই যে পর্বগুলো আছে সেই পর্বগুলো নিয়ে আরো ডিটেলস জানবো। আজকের ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাবা বা গ্রুপে জানাবা, প্লাস অবশ্যই অবশ্যই তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো করে তোমরা দিবা। যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলবে, অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য আমরা প্রিপারেশন নেওয়া শুরু করবো। টিল দেন সবাইকে গুড বাই, থ্যাংক ইউ।